তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাই আবার কে? মোকলেস দুলাভাইয়ের কথা বলছি। এই ফোন রাখ। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে? তানভীরের রক্তাবধূ চোখ, শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, টাফার। মেঘ ঠোঁট বেঁকিয়ে বেংসি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি? ডাফারের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে। ফুল ফুটে শাখায় শাখায়, ব্যথা দরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে। আমার আসমান করে আন্দার, সুখের নিদ্রা হবে কি তোমার বন্ধু আমায় ছাড়া। তানভীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, চুপ থাকতে বলেছি তোকে? আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে তো আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি, মাথা এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না, ঠিক আছে? মেঘের মতন উড়ে উড়ে অন্তরটাকে খালি করে করলা দিশাহারা। তানভীর তাকাতে মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নাই, নিজ থেকে গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। আলী আহমদ বাসায় ঢুকতে আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন, 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলেন? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভিতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করলো, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। আচ্ছা, অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা 2 পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবতে আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও গড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যেস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব তো। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একেবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি, আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। দৃঢ়কণ্ঠে বলল, তানভীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি? কার মনে কী চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এক পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোকলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোকলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোকলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজও খাইয়েছিল। সেখানেই মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যার মেঘ সে কথা বেমালুম বলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সে মোকলেস মিয়ার সাথে দেখা। শালি শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করে ওনার বিয়ের গটকালের ব্যাপার বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কী বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথায়? ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও, আপনি এতগুলো কল ভাইয়ের জন্য দিচ্ছিলেন? আর আমি ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। এই, কল কাটলে স্বপ্নে এসে তোকে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে নিজের ভাইকে গিয়ে খুঁজতে থাকুন, সেটাই বেশি কাজে দিবে। এবারে সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থটাই বোঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে? বন্যার কিছু হয়েছে? বা বাবা, অসাধারণ।
এখন বন্যার খোঁজও নিচ্ছেন? অথচ আমি জলজন্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি। আমাকে একটাবারও জিজ্ঞেসই করলেন না আমি ঠিক আছি কিনা। আল্লাহ ওনার আগে আমায় উঠাই নাও। স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানবীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালো মতো শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দিন, আমি সব কিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখেই বিষম খেল। কাশতে কাশতে বলল, আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিহা খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানবীর বাসায় আসছে। অন্তরের জ্বালা পোড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টমি বুঝতে পেরেও তানবীর শান্ত থাকতে পারছে না। তানবীরকে দেখেই হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি, তোদের নিয়ে আর কত টেনশন করব। তানবীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানবীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানবীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে। তানবীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানবীর নিজে মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আসছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইয়াকে রাগাচ্ছে। সকাল 11টার উপর বেজে গেছে, অথচ তানবীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছে না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। বাইকের আগেই একা খেতেও পারছে না। তানবীর গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানবীর রুমে দরজা খুলে দিয়েছে। মেঘ ব্রুকুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই তানবীর শান্তস্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানবীর ফোনের লক খুলে মেঘকে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেক্স ফ্রেন্ড, বোনাস ফ্রেন্ড নামে সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থও নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস এগোস্টিক নামটা আসছে। এর এমন নাম দেখে মেঘ নিজের অজান্তেই হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি দিয়ে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে একটা 1 গ্রামের পিঁপড়া খেয়ে ফেলেছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে যে হাঁ করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ার হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানবীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, এটা আবার কেমন রোগ? আবল তাবল না রে, ভাইয়ের রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল। 12 ঘন্টা বেহুঁশ ছিল, ঘুমেছিল। মাত্রই হুঁশ আসছে, সজাগ হয়েছে। এগুলো কোনো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনও আবিষ্কৃত হয়নি। কারো হৃদয়ে তানবীর বেরিয়ে এসে ব্রুকুসকে প্রশ্ন করল, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানবীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওসব বাদ দাও, ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মুখলেস মিয়ার কথা না কাল বললাম তোমাকে? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো,
মোখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2 বউ 6 ছেলে মেয়ে, 10-12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তো তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখে আহ্লাদি কণ্ঠে বলল, বন্যার বিয়ের গটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানবীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সে এক কাহিনীতেই আটকাচ্ছে। তানবীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমাকেই কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যেই সেই লেহেঙ্গা কিনবো না, বন্যার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানবীর যে বন্যাকে ভালোবাসে এটা তানবীরের আচরণ আর কথাতে স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। তানবীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর, আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলে মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনেই 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজারো ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটাই ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হয়। এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতে মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করল, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাফদ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক। ভোরে শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় কর্মের মতো আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় চেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক। শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা তার মনেই ছিল না। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি গোলাটে হয়ে গেছে। মেঘ উপয়ে শুয়ে শুয়ে পুপিয়ে পুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণই উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকত। অবসন্ন হৃদয়ের ভাঁজ জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটু পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন। মোহমায়ায় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে বলল, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নেশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দেই। মেঘ তড়িগড়ি করে শোয়া থেকে উঠে বসে বেচা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকে হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের দপদপে ফর্সা মুখ, জলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নিরিট দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের চুরির ন্যায় সূক্ষ্ম নেত্রের চাহনিকে মেঘ গায়েল করে যাচ্ছে। বুকের ভিতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দুচোখ পানিতে টাইটম্বর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষায়। বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন? আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? আমি আপনাকে খুব মিস করছি। কঠিন বাস্তবতার খোলস বন্দি করে রাখার নিজের অনুভূতিগুলো দীর্ঘশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও বলল, কবে আসবেন আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা। আপনি না হয় বলুন। আরও 100 দিন,
আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতে মেঘ বয়ের চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব চাপটে আবারও তাকালো। এবার নজরে পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তেলটা আজ একটু বেশিই ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘরে ডুবে গেছে। আবির নেশাক্ত কণ্ঠে ডাকল, এই যে পলয়ঙ্কারী, কতবার বলল এভাবে তাকালে কুসকুস হোতা হে, তুম নেহি সামযোগে। মেঘ লাজুক হেসে চোখ ঘুরাতেই চেঁচিয়ে উঠল, আপনার পেছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়ছে। আপনি আমায় মিথ্যে কথা বলছেন, রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘুরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভিতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকালে ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আজ এত খুশি কেন? মেঘ একটা চকলেট ছেড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যারও নিচে চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাসছে। মেঘ আসমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ের জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছন ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপাসরে বলল, আমাকে কেন দেখাচ্ছিস? ও মা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানবীরের থেকেও অনেক বেশি গোলুমোলো, গালে টোলো পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ডোক গিলে ছোট করে বলল, ভালো? শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বলে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়াই আমাকে দিয়েছে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, আমি মিথ্যে কথা বলছি, আমাকে মাফ করো প্লিজ। বন্যা ব্রুকুসকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাঁকড়ে দিয়ে বলল, ভালোই হলো, তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে কেন দেখা করতে হবে? মেয়ে পছন্দ হয়েছে কি না তা জানাতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাজদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজেই বসে আছে। মিষ্টি ডাক দিয়ে বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে, তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ বেশি উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানবীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সব কিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানবীর ভাইকে বিয়ে করাবে? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমি তো ফিক্সডই, এখন শুধু দেশে ফেরার অপেক্ষায়। এরই মধ্যে ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো, তারপর 2 ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইও বাসায় থাকবে, শুধু নতুন ভাবির আগমন করবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়েন্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া বন্ড ভাই তানবীর।
দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব কথা শুনতে ভালো লাগে না। আমার ভাইকে বন্যা দু চোখের এক চোখেও সহ্য করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার সিটে ফোটাও নেই। সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, ছাড় দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতে তানবীরের সঙ্গে দেখা। মেঘি মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানবীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতে তানবীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল। তানবীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানবীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, তোমার কি কানে সমস্যা? কথা শোনো না? বন্যার চোখ তুলে তাকাতে তানবীরের বুকের ভিতরটা স্যাঁত করে উঠেছে। বন্যার প্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছে। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছ? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতে তানবীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানবীর হাত ছেড়ে রাগী স্বরে বলল, চুপচাপ গাড়িতে গিয়ে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানবীরের বন্যা দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, উফ সরি, মোখলেস দুলাভাই না, মোখলেস দাদা। তানবীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, আয় তাড়াতাড়ি আয়। তানবীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পড়বে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানবীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দেবনি না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে। আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানবীর ঘাড় গড়িয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার কি শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও তো। আব্বু 2 ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয়ে যায় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। 2টা শোরুম ঘুরে মেঘের জন্য 2টা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানবীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মোখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানবীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানবীর আর মেঘের জোরাজোরিতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানবীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানবীর প্রশ্ন করল, তোর বেস্টুরাজ কী হয়েছে? উল্টোপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামসি মারছে, এজন্যই মাথা ঠিক নেই। টিকটিকি আবার খামসি দেয়? মেঘ ব্রুকুসকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে, স্বপ্নেই সবই সম্ভব, বুঝছ? ভাইয়া ঠিকই বলে, এক তাসছিড়া তুই, আরেক তাসছিড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণা আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে না, ঘুরতে। তানভীর চোখ রাঙাতে মেঘ দাঁত বের করে হাসল। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একা একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎই জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানেই যাস আমি নিয়ে যাব। মেঘ আতকে উঠে বলল, আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না, তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট বেটো দেব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছু বলবো না আমি। তানভীর চোখ ছোটো ছোটো করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল,
আমি কেন পস্তাবো? মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল, বলবো না, না বললে কিন্তু যেতে দিব না। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকি স্বরে বলল, তুমি যে বেটু দিবে এটা আমি আগে থেকেই জানতাম। তাই তো গতকাল রাতে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির বাহির থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমো তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টমি করতে, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যর কারণে 8-9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির বুটটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সে অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসাবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘ বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে। তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না, সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসেই বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ। কি করব বল, এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা, মিনহাজ ওদের সঙ্গে বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতেও আসেনি, কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না, মনমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে বেঞ্চি কাটল। তানভীর চোখ রাঙাতে মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনে লোকেশন দেখে মিনহাজতে দেওয়ার ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যার আগে থেকেই সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছে একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর একটা কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যে জন্মদিন, সে উপলক্ষে আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধুই ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে। সে ছবি তুলেও গ্রুপে পোস্টে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটে নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন ফোন রিসিভ করেছে। জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজখবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিল, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজোরি করে রাজি করেছে, সাথে এটাও বলেছে যে মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যার কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ 2 হাতে পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যাপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ মিমির দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল, সরি।
মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি, এখন আমি কি করব? না মানে আমাদের দিকে তাকিয়ে উস করলা তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকি স্বরে বলল, আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করল, জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন জারি হোক না কেন, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মেয়েকে বলছিলাম ছুরি নিয়ে আসতে। মেয়েকে উদ্দেশ্য করে বলল, কিরে ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতে মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, কোন কাজে লাগে বলা তো যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মোড়ে আছে, আজ এসপার উসপার করেই ছাড়বে। বন্যার ডোক গিলে শান্তস্বরে বলল, ওর মুডে থাকার দিন ও তো মুডেই থাকবে, কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কোনো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যাসহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না, তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দুহাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশের দিকে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চল্য তোর অবস্থান রক্তিম অরুণের মতোই। তুই পাশে আছিস বলেই আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসাবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন সহিংস হৃদয়ের এক গুচ্ছ আতশবাজি তুই। বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়নী তুই। ভাইয়ের বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তম উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ের জীবনে অদ্বিতীয় হয়ে থাকবে সারা জীবন। বন্যা হতবিহ্বল, দৃষ্টি নিরেট। বন্যার নিস্তব্ধ আখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পিছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে। জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত করছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলে বোঝা যায়। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমির দিকে তাকিয়ে গুরুবার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। বেজা চোখে মেঘ আর মিমির দিকে তাকিয়ে আছে। তামিম রাশবাড়ি কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজু হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদি একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তাড়াতাড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল দৌড়তে দৌড়তে হতবিহ্বল উত্তর দিল, ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে। মিম মেঘের উপর পড়ছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকে নিজের অন্যায় টান খেয়ে বন্যাও মেঘদের উপরে পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে।
মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাসকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলছে। ব্যথা পেয়েছে যেমন তেমন, নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাস তামিমা সাদিয়ে হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাস হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে বলল, চুপ থাক, নয়তো তোর মুখে কস্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস, এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কিছু না বলে আসমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দুচোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউকাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনোই এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়েটা খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না। তার জন্য তো আমাকে এসব করতে হয়েছে। সরি প্লিজ। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি আমি কবে ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার। চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দুচোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি। কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, দূর, ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আরে আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু বললি যে তোর ভাই রাজি। ও মা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাইয়া আমায় পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলছে। মেঘ বিষণ্ণ চিত্তে তাকিয়ে পড়ল। বললে আজ আমাদের জায়গা ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরেও ভাইয়া যখন কিছু বলছিল না, তখনই বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম। তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়ালগ দেই। তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকব। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ওরে সোনা, তুমি আমার কিউট ননদিনী, তোমাকে আমি কিভাবে বলবো বলো? মেঘ বেংসি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বললে? মিনহাস ঠাট্টা স্বরে বলে উঠল, আপনি কিউট না বলেই একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে। আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আত্মরা করে ফেলে। আপনাদের মুখে এসব কথা সাজে না ভাবি। বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল, সহমত বন্ধু। বন্যা হঠাৎই জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ বেংসি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যার মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর পিস পিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানবীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আগলা ফিরি দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীরও খারাপ লাগছে। আমি বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এ না না, প্লিজ ওনাকে কল দিস না।
চুপ করে বসে থাকতো। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানবীরকে কল দিয়ে আসতে বলেছে। তানবীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানবীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানবীরের সামনে আসতেই তানবীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানবীর গম্ভীর কণ্ঠে বলল, তোরা কি ফুটবল খেলতে গেছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানবীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এখন হা করো। তানবীর হা করতে মেঘ কেক দিয়ে মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা করছে তবুও আস্তে করে পা বাড়ালো। তানবীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতে তানবীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মিমের চোখ ঢেকে মেকিস্বরে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানবীরের পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাহিরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কী বা কিসের ছিল? বন্যা কী বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল। তামিমের এটুকু বলতেই তানবীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানবীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? হ্যাঁ, সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো তো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানবীর পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটও শতগুণ ভালো। বন্যার সামনে যেতে যেতে তানবীরের কথা শুনে মুচকি হাসল। বন্যাকে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নিয়ে শুনে তেমন জোর করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মন চটপট করছে। মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানবীর একটা কাজে শহরের বাহিরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকে কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে পুপ্পিকে কল দিল। পুপ্পি আশার নামাজ পড়ছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসাবে কথা বলছি। জি ভাবি, বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানবীর বাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দিব না। একা একা করলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েও সারা দিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত বউ পাগল যেহেতু বউকে নিয়ে চলে যাইতা। আমি তো নিয়ে আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে তো আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে? তুমি বলে ফেলছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে আমি খুব মিস করছি। আমাকে এসব বলতে তো লজ্জা করছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসাবে ভাবির কাছে আবদার করাই যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ গুম গুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্তস্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়?
সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে কিন্তু আবিরের নজর স্থির। মেঘ আবার রাগী স্বরে বলল, এভাবে কেন তাকিয়ে আছেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জর মতোই আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে দেয়। সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে বলল, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস। শরীরে ব্যথা পেয়েছিস? তেমন না। না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখের অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগার পূর্ণ হয়ে গেছে। গলা খাকড়ি দিয়ে আস্তে করে বলল, ও নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ব্রুকুসকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে আমি ভয় পাই। আবিরের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডগায় গাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথার রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত 1.5 বছর আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করছে, এই 2-3 মাসে ভদ্রতা সে মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই অবাঞ্ছিত দৃষ্টিতে মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয় কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করা থাকে না। রাত 11টার দিকে তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছ? জি। আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে এখনও খাননি কেন? একটা কাজে শহরের বাহিরে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে, তেমন দোকানপাটও খোলা নেই। 2-1টা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত কি না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গেছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা। 103 থেকে 104 ডিগ্রি জ্বর কখনোই স্বাভাবিক না। আর তার থেকেও বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে কেন বের হলে? কোন বিবেকে? এই তোমার ম্যাচুরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিওর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বনুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ? বন্যা ফিসফিস করে বলল, আপু আসছে, বাই। বন্যা কল কেটে দিয়েছে। তামনি থন মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদে আবিরের কল আসছে। রিসিভ করতে আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বন্যার সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষে করেই কথা বলছি। আমি তো তোমার মতো না যে সব কাজ পেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও আমারই। আবির ঠাট্টা স্বরে বলল, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসছি। সব কিছু ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। 2 মিনিটের আলাপ, যেখানে সেখানে তুমি আমার কল তো রিসিভ করলাই না, উল্টো আমায় ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ পেলে কার সঙ্গে কথা বলি? বাহ ভাই। আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমিও বাগড়া দিয়েছ। একদম না, আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি। আর একটা কলও দিইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়ে যাচ্ছিলি। হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনেরই আগাছা আমি।
বিকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি। রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাগবিতণ্ডায় জড়াচ্ছি। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি বিলেন পদে আছি। আহারে, আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করল। তানবীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি এই 1 বছরেই তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যর ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরও 3-4 মাস আগে। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানবীর। স্থানীয় নেতাসহ এমপি মন্ত্রীরাও সমস্যা সমাধান করতে পারছেন না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানবীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্য করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আসে তার শুধু চিন্তাভাবনা। বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতে মাশাআল্লাহ। তাই স্বাভাবিকভাবে বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানবীরের বিন্দুমাত্র যোগ্যতা নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানবীরদের বাসায় স্বয়ং আলী আহমদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনও অনেকে ওনাকে নেতা হিসাবেই ছিলেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল, তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি, কিন্তু তানবীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে ভাষায় যখন ঝামেলা হয়েছিল তখন 2-3 নেতা আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিল। সেখান থেকে তানবীরের ভিতরে জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল আর তানবীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই তো বাধ্য হয়ে তানবীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরে তানবীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদমই পছন্দ না। তাই ইদানিং তানবীরের মাথায় বুঝ চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একসময় তানবীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানবীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ তানবীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা বলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সে নোংরা রাজনীতি তানবীর থাকবে না। এমপি তানবীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেওয়ায় আবিরের নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতে সাপোর্ট করেছি। আর যখন সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারো প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল যে কেউ আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপিও আবিরকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানবীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলাভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা, কিন্তু তানবীর রাজি না থাকায় নতুন করে আবারও সব কিছু করতে হবে সেসব ভেবে সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সব কিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়াল মিটিং বাতিল করা হবে। তানবীরের সেসবে চিন্তা নেই। আর তানবীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করে অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য তানবীরকে চাপে রাখছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া জান্নাত এক নাগাড়ে কল দিয়ে চলছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করায় রিয়া বলছে মেঘের আব্বু বিয়েতে রাজি। সেই খুশিতে তাদের সামান্য আয়োজন, আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্য হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতে রাকিব বলল, ভালোই তো,
আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল, সেটা তো বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্ব যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে আর তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল, তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? আরে তুই কি পাগল হয়ে গেছিস? এখন কথা বললে উপায় আছে? একদিন ডিরেক্ট করেই চিন্তা করে রাখছি। আগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস, কবে না কবে সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালে মেয়ের জন্য বিয়ে তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাতকে কি বলছিস তাহলে? আরে জান্নাতের সাথে আমি মজা করেছি, সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টমি করেছি। পুরোটা দুষ্টামিরই ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি বাসা থেকে রাগ করে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচ্চুর সাথে 7 দিনে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখান থেকে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচ্চুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ দেন, কী করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরও অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আশায় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি, ওনার মেয়ে যেন সুখে রাখি আর যেন ভালো ব্যবহার করে, সেজন্যই 2বার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তো টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই, ওনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি, ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়া জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো এসব? না না, সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউয়ের বাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনও আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলো যেভাবে রিয়েক্ট করিস, আমার ভয়ই করে। যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কী যে হবে। কী আর হবে, আব্বুরও উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে করে নিয়ে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভিতর খোলা জায়গায় মিমার আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভিতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার, ভিতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভিতর পা রাখতে বল এসে ঠাস করে ঠোঁটের উপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড় দিছে। আদি কী করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভিতর থেকে আরিফকে 2বার ডেকেছেও, কিন্তু মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় ভেতরে বেরিয়ে এসে দেখতে পারেনি। আদিম মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দ্রুত এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভিতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছেকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছেকৃত কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই আসছেন, তাই রাকিব ভিতরে চলে যাওয়ায় আবারও খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা।
আলী আহমদ খান বাড়ি কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরও বেশি ছিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলে আলিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কী হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানবীর আসছে। রাকিব তানবীরের সাথে কথা বলতে তানবীরের রুমে চলে গেছে। মেঘ রান্না করে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যি দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সে সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছ। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সব সময় আমার সাথে এমন আচরণ করো? মিম দৃঢ়কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যেবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের আবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের শরবত শেষ করে গ্লাসে রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলল, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি ভীতু? একদমই না। আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে, ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে? কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলব। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও তো আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির আবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলে বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটাকে? বয়ফ্রেন্ড। কার? আমার। এই রাগাবি নামাই, ছেলেটাকে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ের বয়ফ্রেন্ড। কাট কাট? মায়ের বিয়ে শুক্রবারে, সেটারই কাট। বারবার নিজের কথা কেন বলছিলি? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। সবগুলো নিয়ে পালাই যাব। মানে? কোথায় পালাবি? মেঘ ফিসফিস করেই বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তাভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ে শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আপনি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করল, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? বলছিলাম না, থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে। না করে দিব? না করতে হবে না, যার সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা, আমি, মিম আর পাখি। তানবীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবারে মিম, মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজব্যান্ডের সাথে গিয়েছে। মেঘ তানবীরকে যেতে বলছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানবীরকে বলেছে, কিন্তু তানবীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানবীরের কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানবীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। 3 ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা কাপড় নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কি না। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানবীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানবীরও নিচে আসছে। অনেক দিন পর ভাইদের পেয়ে আলী আহমদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানবীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বললেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি।
হঠাৎই চিন্তা মাথায় ঢুকলো কী করে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, বাইরে থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে, এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিছ? আবিরের কথায় এখনও নামমাত্র পড়াশোনা করছো, হুট করে রাজনীতির বুথ চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কী চাও? কী করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে বিয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলো না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসাটা যেহেতু আছে সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন দেখে মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীর কারোই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে, তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার ইচ্ছে অনিচ্ছে সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করে ফেলেন চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়ে দিবে না, তাহলে কোনো দিন ওনাকে রাজি করানো যাবে না। তাই আগে থেকে ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ভাইয়া চাকরিই করবে, ভাইয়াকে কেউ কিছু বলবে না। ভাইয়া ব্যবসা করবে না, উনি চাকরিই করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফুফাতে ফুফাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেও অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে তার থেকেও কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি এগুলো কি বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটি হাসি ফোটানো? আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার তো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তো ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমদ খান হুঙ্কা দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই আমাদের সন্তান, কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। বাকবিতণ্ডা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমদ খান তানভীরকে রুমে চলে যেতে বলছেন। এইদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাক দিয়ে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাই। একটু থেমে আবারও বলল, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আবির কিছু না পেলেই কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদেই আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তে মেঘের শরীর কম্পিত হলো। প্যাকাশের চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখনও। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? বাজে স্বপ্ন দেখেছেন? ভয় পাইছেন? আবির ব্রুকুসকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়েই যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখে মুখে রাশবাড়ি কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ডটা ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তো ভালোবাসি তোকে। এটা গল্পের 26তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।